হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। প্রত্যেকটা অঙ্ক তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়াও পিএসসি মিসলিনিয়াস যারা দেবে তারাও কিন্তু এখান থেকে তোমরা 100% বেনিফিট পাবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। দেখো, ফার্স্ট অঙ্কটি দেখে অনেকের মনে হতে পারে খুবই একটা কঠিন অঙ্ক, বাট অঙ্কটি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর তোমরা 20 সেকেন্ডের ভিতরে কিন্তু অঙ্কটা বুঝে নিতে পারবে। খুবই সহজ অঙ্ক, দেখতে বড় মনে হলেও সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে। তাহলে দেখো কি বলছে, একজন পুরুষ এবং তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 5:4 এবং 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 6:5 হবে। যদি তাদের বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 4:3 হয়, তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল সেটা বের করতে হবে। তো এখানে কি বলছে, একজন পুরুষ আর তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত দিয়েছে, আর 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা দিয়েছে, আর বিয়ের সময় তাদের বয়স অনুপাত কত ছিল সেটা দিয়েছে। তো কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল সেটা বের করতে হবে। সহজ ভাষায় একটা জিনিস মনে রাখো, মনে করো তোমার 30 বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন তোমার স্ত্রী মানে ওয়াইফের বয়স ছিল 25 বছর। তার মানে বয়সের যে ডিফারেন্সটা সেটা কত, 5 বছর। এখন 6 বছর পরে তোমার বয়স কত হবে, 36, আর তোমার ওয়াইফের বয়স কত হবে, 31। তো এখন 6 বছর পরে দেখো বয়সের ডিফারেন্স কত, 5 বছর। অর্থাৎ বয়সের ডিফারেন্স কিন্তু সবসময় সেম থাকে। বয়সের ডিফারেন্স কি সবসময় সেম থাকে। দেখো এখানে কি বলছে, স্বামী মানে পুরুষ এবং তার স্ত্রীর বর্তমান বয়স অনুপাত 5:4। তাহলে এই টাইপের অঙ্কে কি থাকে, একটা প্রেজেন্ট এজের অনুপাত দেওয়া থাকবে, প্রেজেন্ট এজের অনুপাত দেওয়া থাকবে, আর এখান থেকে উপরে গেলে তোমরা পাবে পাস্ট, আর নিচে আসলে সেটা হবে কি, ফিউচার। দেখো বর্তমান বয়সের অনুপাত কত, 5:4। আর কি বলছে, 6 বছর পরে আফটার 6 ইয়ার্স তাদের বয়সের অনুপাত কত হচ্ছে, বয়সের অনুপাত হচ্ছে 6:5। আর বিয়ের সময় তাদের বয়সের অনুপাত কত ছিল, 4:3। এখন এদের বয়সের ডিফারেন্স সবসময় কী হবে, সেম থাকবে কিন্তু। তো দেখো এখানে বয়সের ডিফারেন্স কত, 1:। বয়সের ডিফারেন্স 1:। এই ক্ষেত্রে বয়সের ডিফারেন্স কত, 1:। এই ক্ষেত্রে বয়সের ডিফারেন্স কত, 1:। তার মানে বয়সের ডিফারেন্স কিন্তু সেম আছে। তো সেম থাকলে আমাদের আর কিছু করার দরকার নেই। এখান থেকে দেখো প্রেজেন্টের ছিল 5:, পরে হয়েছে কত, 6 বছর পরে 1:। তো 1 ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 6 বছর। তো 1 ইউনিটের ভ্যালু কত, 6 বছর, কারণ 6 বছর পরে হচ্ছে তাদের বয়স অনুপাত 6:5 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু যদি 6 বছর হয়, তো এখান থেকে দেখো তাদের বর্তমান বয়স অনুপাত 5:। তো বিয়ের সময় বয়স অনুপাত কত ছিল, পুরুষের 4:। তো কত কম ছিল, 1 ইউনিট। তার মানে আমরা বলতে পারি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 ইয়ার্স। তো তাদের বিয়ে হয়েছিল কত বছর আগে, 6 বছর পরে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো কোনো খাতা পেন কিন্তু দরকার নেই, শুধুমাত্র জাস্ট রেশিও মেথড, এখানে রেশিওগুলো তোমরা চেক করলে শুধুমাত্র দেখা মাত্রই অঙ্কের উত্তর বলে আসতে পারবে। তো আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এইটুকু টাইম নিয়েছি। জাস্ট রেশিওগুলো এইভাবে খাতায় লিখে তোমরা চেক করলে, ডিফারেন্স চেক করলে তোমাদের সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে। দেখো পরে একটা অঙ্ক রেখেছি সেম টাইপের অঙ্ক, সেটা দেখলে তোমাদের আরও কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো কি বলছে, স্বামী স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত। তো প্রেজেন্ট এজের যে রেশিওটা দেওয়া আছে, প্রেজেন্ট এজ তার রেশিও দেওয়া আছে কত, 4:3। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত মানে ফিউচার, ভবিষ্যতে তাদের বয়সের অনুপাত কত দেওয়া আছে, 9:7। আর বিয়ের সময় মানে পাস্ট, পাস্ট রেশিও কত, 5:3। এখন দেখো এখানে যে বয়সের ডিফারেন্সটা কত, 1:। এখানে কত, 2:। তো এখানে 2, এখানে 1। তো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সেম করতে হবে, পার্থক্য ডিফারেন্স কিন্তু সেম করতে হবে। তো এখানে 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করা মানে তোমাকে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। তো এখন কত হচ্ছে, বর্তমান বয়সের যে রেশিওটা 4 × 8, এখানে কত হচ্ছে, 3 × 6। তো ডিফারেন্স কত, দেখো এদের ভিতরে ডিফারেন্স কিন্তু 1 ইউনিট। ডিফারেন্স কত, 1 ইউনিট। তো এই 1 ইউনিটের ভ্যালু কত, 4 বছর। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 বছর, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 ইয়ার্স। এখানে দেখো এদের ভিতরে ডিফারেন্স কত হয়ে গেছে, এখন 2 এর ডিফারেন্স হয়েছে। তো এদের ভিতরে ডিফারেন্স কত, 2 এর, ঠিক আছে, এদের ভিতরে ডিফারেন্স 2 এর। তো এখানে ছিল 4 × 8, তো 5 থেকে 8 এদের ডিফারেন্স কত, 3 ইউনিট।
এদের ডিফারেন্স কত? 3 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয় তো 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 4 12 বছর। তার মানে তাদের বিয়ে হয়েছিল কত? 12 বছর আগে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো প্রেজেন্ট এজের যে রেশিওটা আমরা এখন কী পাচ্ছি, পুরুষের ক্ষেত্রে 8 আর মহিলার ক্ষেত্রে 3 দুগুণে 6। আর পাস্টে কত ছিল? 5 থেকে 3 ছিল। এখন এদের ভিতরে দেখো ডিফারেন্স কত? 2। এদের ভিতরে ডিফারেন্স 2। তো ডিফারেন্স যখন সেম তখন আমরা এখানে চেক করব যে কতটার গ্যাপ। তো 8 থেকে 5 মানে 3 ইউনিট বেড়েছে। তো অতীতে ছিল 5, বর্তমানে হয়েছে 8, 3 ইউনিটের গ্যাপ। তার মানে 1 ইউনিট আমরা পেয়েছি 4 বছর, তো 3 ইউনিট কত হবে? 12 বছর। তো তাদের বিয়ে হয়েছিল কত? এখান থেকে 12 বছর আগে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো পরের অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরের অঙ্কটি কি বলছে, যদি 80 লিটার দুধের মিশ্রণে 60% দুধ থাকে তাহলে মিশ্রণে দুধকে 80% করতে কতটা দুধ যুক্ত করতে হবে, মানে কতটা দুধ এর সাথে মেশাতে হবে। তো এই টাইপের অঙ্ক রেশিও মেথডে করা যায়, বাট আমি তোমাদের আজকে রেশিও মেথডে করাবো না। আমি এই অঙ্ক তোমাদের এর অনেক আগে রেশিও মেথডে করিয়েছি, বাট রেশিও মেথড ছাড়াও এক্স ধরেও কিন্তু রেশিও মেথডের আগে হয়ে যাবে। কী করে হবে? অনেকে আবার বলে যে দাদা এক্স ধরলে কিন্তু তাড়াতাড়ি অঙ্ক হয় না, এক্স যারা ধরে করে তারা অঙ্ক পারে না। বাট অনেকে কিন্তু অঙ্ক কম বোঝে, 2-1 দিন অঙ্ক শিখে, রেশিও মেথড শিখে, শর্ট ট্রিক শিখে তারা মনে করে এক্স ধরা মানে অঙ্কে টাইম নষ্ট। বাট আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে রেশিও মেথডের থেকেও এক্স ধরে কিন্তু তোমরা আরও তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবে। কী করে পারবে সেটা জানার জন্য তোমাদের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এখানে দেখো একটা পাত্রে কত লিটার দুধের মিশ্রণ আছে? 80 লিটার কিন্তু দুধের মিশ্রণ আছে। এই 80 লিটার দুধের মিশ্রণে দুধ আছে কত? মিল্ক আছে 60%। 60% মিল্ক হলে ওয়াটার থাকবে কত পার্সেন্ট? ওয়াটার মানে জল থাকবে 40%। তো এইবারে বলছে তাহলে মিশ্রণে কতটা দুধ যুক্ত করলে কী হবে? 80% দুধ থাকবে। তার মানে আমরা এই মিশ্রণে 80 লিটার মিশ্রণে কী অ্যাড করছি? 80 লিটার মিশ্রণে আমরা অ্যাড করছি মিল্ক। মনে করো সেটা এক্স লিটার মিল্ক অ্যাড করছি। তো এই 80 লিটার মিশ্রণে এক্স লিটার কী অ্যাড করলাম? মিল্ক অ্যাড করলাম। তখন আমাদের মিল্ক কত হচ্ছে? মিল্ক হচ্ছে কিন্তু 80%। তাহলে ওয়াটার কত পার্সেন্ট হবে? ওয়াটার হবে তখন ওই মিশ্রণে 20%। একটা জিনিস দেখো, আমরা এখানে কি মিশিয়েছি? মিল্ক অ্যাড করেছি। মিল্ক অ্যাড করেছি বলে মিল্কের রেশিওটা বেড়েছে, জল কিন্তু অ্যাড করেনি। বাট জলের যে পরিমাণটা ছিল সেটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ জলের রেশিওটা কম হয়েছে কিন্তু পরিমাণ কিন্তু সেম থাকবে। মনে করো একটা পাত্রে তোমার 5 লিটার দুধ আর 2 লিটার জল আছে। তুমি সেই মিশ্রণে যদি এক্সট্রা 1 লিটার দুধ যোগ করো তাহলে তোমার 6 লিটার হচ্ছে দুধ, কিন্তু জল কিন্তু সেম থাকছে, 2 লিটার থাকছে। বা রেশিওটা কিন্তু সেম থাকে না, কিন্তু পরিমাণ সেম থাকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 80 লিটারে আমাদের জল ছিল কত? 40%। 80 লিটারে 40% জল ছিল, আর আমাদের 80 লিটার প্লাস এক্স মানে এই মিশ্রণে 80 প্লাস এক্স এই মিশ্রণে আমাদের জল আছে কত? 20%। ঠিক আছে, তো এই দুটো কিন্তু ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ জলের যে পরিমাণটা সেই পরিমাণ কিন্তু সেম থাকে, সেই জন্য আমরা ইকুয়াল করতে পারলাম। এবারে সহজ ভাষায় দেখো 20 দুগুণে 40, 40কে 20 দিয়ে কালে দুবার যাবে, তাহলে 80 দুগুণে কত? 160। তো 80 প্লাস এক্স মানে এক্স প্লাস 80 ইকুয়াল টু যদি 160 হয়, তার মানে এক্সের ভ্যালু কত? 160 থেকে 80 মাইনাস করলে এক্সের ভ্যালু পাবে 80। তো দুধ কতটা মিশিয়েছি? 80 লিটার। দুধ কতটা মিশিয়েছি? 80 লিটার। দেখো এক্স ধরে করলাম বাট এক লাইনে হয়ে গেল, এক্স ধরে করলাম বাট এক লাইনে হয়ে গেল। কিন্তু রেশিও মেথডে করলে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে আসবে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা অঙ্ক কম বোঝে তারা কিন্তু ভুল করে আসবে। কিন্তু এক্স ধরে করে জাস্ট এক লাইনে আমার অঙ্কটা হয়ে গেছে। এখান থেকে দেখা মাত্রই জাস্ট 40কে তুমি 20 দিয়ে কাটলে, 20 দুগুণে 40, 80 দুগুণে 160। তো 80 থেকে 160 থেকে 80 মাইনাস করলে তোমাদের 80 উত্তর হবে, 80 লিটার। তো ওই মিশ্রণে 80 লিটার কিন্তু দুধ যুক্ত করা হয়েছিল, সেই জন্য দুধের পরিমাণ কত হয়েছে? 80%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কারণ দেখো এখানে আমাদের জল কিন্তু আমরা অ্যাড করছি না, তাই আমাদের জলের পরিমাণটা সেম থাকবে। পরিমাণ সেম থাকার জন্য আমরা কিন্তু এই দুটো ইকুয়াল করতে পারলাম। প্রথমে মিশ্রণ কত ছিল? 80 লিটার। 80 লিটার মিশ্রণে দুধ আছে কত? জল আছে 40%। তাহলে 80 × 40 করলাম। আর এই 80 প্লাস এক্স লিটার মিশ্রণে জল আছে কত? 20%। তো এই দুটো ইকুয়াল করলে আমাদের জাস্ট উত্তর বেরিয়ে আসবে। পরে একটা সেম টাইপের অঙ্ক রাখা হয়েছে, দেখো অঙ্কটা দেখলে তোমাদের পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা রেশিও মেথডে করবো, যেহেতু রেশিও দেওয়া আছে সেখানে আমরা রেশিওই করে নেব। দেখো বলছে 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? 2:1। তাহলে দুধ মানে মিল্ক আর ওয়াটার, এদের যে রেশিওটা কত আছে? 2:1। যদি এই অনুপাতটি 1:2 করতে হয় তাহলে জলের পরিমাণ আরও কত যোগ করতে হবে?
তাহলে এটা যদি 1:2 করতে হয় তাহলে কতটা জল যোগ করতে হবে? মনে করো এখানে এক্স লিটার জল যোগ করলে রেশিওটা কী হবে? 1:2 হবে। তো সহজ ভাষায় দেখো আমরা কি যোগ করছি, আমরা জল যোগ করছি, ওয়াটার অ্যাড করছি। তো আমাদের দুধের পরিমাণটা কিন্তু সেম থাকবে, আমাদের দুধের পরিমাণ সেম থাকবে। তো দুধের পরিমাণ সেম করতে গেলে দুধ ছিল প্রথমে 2 অনুপাত, পরে হয়েছে 1 অনুপাত। তো এটাকে 2 অনুপাত বানাতে গেলে 1কে 2 দিয়ে গুণ করো। তো এখানেও তোমাদের 2কে 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখন জল কত হচ্ছে, দেখো জল হচ্ছে এখন 4 অনুপাত, প্রথমে কত ছিল 1 অনুপাত, তো বেড়েছে কত? বেড়েছে কিন্তু 3 অনুপাত, বেড়েছে কত? 3 অনুপাত। আর প্রথমে মিশ্রণে দুধ আর জল কত ছিল? 3 অনুপাত। এই 3 অনুপাতের ভ্যালু কত? 60 লিটার। আমরা জল মিশিয়েছি কত? 3 অনুপাত। তো এই 3 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো 3 3 কেটে গেল, তার মানে জল কত মিশিয়েছি? 60 লিটার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। প্রথমে দুধ আর জলের মিশ্রণটা কত ছিল? 3 অনুপাত। দেখো 2 আর 1 কত? 3 অনুপাত। তো এই 3 অনুপাতের ভ্যালু তো দেওয়া আছে 60 লিটার মিশ্রণ। তো 3 অনুপাতের ভ্যালু 60 লিটার হলে আমরা তো জলও মিশিয়েছি 3 লিটার, তার মানে সহজ ভাষায় বলতে পারি আমাদের জল কত লিটার মেশানো হয়েছে? 60 লিটার। দেখো পরের প্রশ্নটি কি বলছে, এই টাইপের একটা অঙ্ক অলরেডি আমি করিয়ে দিয়েছি। দেখো রেশিও মেথড তো একটা দেখিয়েছি আর এক্স ধরেও দেখিয়েছি। তো আমার মনে হয় এখানে এক্স ধরে করলে তোমরা আরও সহজে করতে পারবে, কারণ রেশিও মেথড কিন্তু অনেকের মাথায় ঢোকে না। আর এক্স ধরেও কিন্তু এক লাইনে আমি এই অঙ্কটি করে দেবো। এর আগেও কিন্তু এক লাইনে একটা অঙ্ক সলভ করিয়েছি, এই অঙ্কটা কিন্তু এক লাইনে সলভ করাবো। অনেকে মনে করে এক্স ধরে করা মানে টাইম নষ্ট, বাট এক্স ধরে এমন এমন অঙ্ক আছে যেগুলো এক্স ধরে করলেও কিন্তু তোমাকে রেশিও মেথডের আগেও কিন্তু সলভ হয়ে যাবে। দেখো কী বলছে, 40 লিটার মিশ্রণে 10% কী থাকে? অ্যালকোহল থাকে এবং বাকিটা জল। এখন ওই 40 লিটার মিশ্রণে 4 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে সেটা তোমাকে বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। এখানে দেখো 40 লিটার একটা মিশ্রণ, এই 40 লিটার মিশ্রণে তোমার বলছে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে কত? 10%। তো অ্যালকোহল 10 হলে বাকি 90% কী হবে? জল হবে। তো এখানে এই 40 লিটার মিশ্রণে তুমি অ্যাড করছো কি? 4 লিটার জল অ্যাড করছো, 4 লিটার ওয়াটার অ্যাড করছো। তাহলে মিশ্রণটা এখন কত লিটারে হয়ে যাচ্ছে? 44 লিটার। তো এই 44 লিটার মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে সেটা বার করতে হবে। তো ধরে নাও এই 44 লিটার মিশ্রণে তোমার X% কী আছে? অ্যালকোহল আছে, X% অ্যালকোহল আছে। এখন এখানে আমরা ওয়াটার অ্যাড করেছি, আমরা অ্যালকোহল কিন্তু অ্যাড করিনি। তো তার মানে এই 40 লিটার মিশ্রণে যদি 5 লিটার আমাদের অ্যালকোহল হয়ে থাকে, ধরে নাও যদি 5 লিটার অ্যালকোহল এখানে হয়ে থাকে, তো এই 44-এর মধ্যেও কত থাকবে? 5 লিটার কিন্তু অ্যালকোহল থাকবে। তার মানে আমরা অ্যালকোহলের পরিমাণটা ইকুয়াল করে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো সহজ ভাষায় এখানে দেখো 40-এ যদি 10% অ্যালকোহল থাকে তাহলে 44-এ কত পার্সেন্ট ধরেছি? X%, দুটো ইকুয়াল করে দাও, দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো এটা দেখো 4 11 44, 4 10 40। তো এক্স মানে 11x ইকুয়াল টু কী পাচ্ছি আমরা? 100 পাচ্ছি। তো এক্স ইকুয়াল টু কত হবে? 100/11। এখন 100কে 11 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 9.1/11%। তো এক্স মানে আমরা কত ধরেছি? X%। তো X% মানে কত হবে? 9.1/11%। এক্সের ভ্যালু এখান থেকে পাবে 9.1/11%। তো X% কত হবে? 9.1/11% ইজ দ্য রাইট অ্যান্সার। তো 4 লিটার জল যোগ করা হলে ওই মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত? 9.1/11%। জাস্ট এখানে দেখো একটা লাইনে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল, একটা লাইন এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে দেখা মাত্রই যখনই তোমরা দেখবে যে তোমাদের X = 100/11 এসছে, তার মানে তোমাদের উত্তর কত হবে? 9.1/11%। একদম খুবই সহজ। এক্স ধরে করলাম, বাট দুটো লাইনে আমার অঙ্ক হয়ে গেল, দুটো লাইন, সেফ দুটো লাইন। বাট যারা কিন্তু প্র্যাকটিস ভালো করে তারা কিন্তু এখান থেকে দেখে বলতে পারবে যে এখানে 11 আছে আর এখানে 10 10 শেষ হয়, 100/11। তো সহজ ভাষায় 9.1/11%। তো অঙ্ক বারবার প্র্যাকটিস করলে তোমার কাছে এক লাইনেই অঙ্কটা হয়ে যাবে। এখানে দেখো কি বলছে, একটি মিশ্রণে যতক্ষণে 5:3 অনুপাতে দুধ এবং জল থাকে, 7 লিটার জল যোগ করলে দুধের সাথে জলের অনুপাত কত হয়? 1:2 হয়ে যায়, মানে 1:2 হয়ে যায়। মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো। তো একটা মিশ্রণ মানে মিল্ক আর ওয়াটার আছে কত? 5:3। এখানে তুমি অ্যাড করছো কি? 7 লিটার জল যোগ করছো, করলে তোমাদের রেশিওটা দাঁড়াচ্ছে কত? 1:2। দেখো আমরা মিশ্রণে ওয়াটার অ্যাড করেছি, কি অ্যাড করেছি? ওয়াটার। বাট আমাদের দুধ কিন্তু কি থাকবে? সেম থাকবে, আমাদের দুধ কিন্তু সেম থাকবে। অর্থাৎ ওই মিশ্রণে যদি তোমার 5 লিটার দুধ হয়ে থাকে তাহলে জল তুমি যদি 10 লিটার বা 100 লিটার যাই যোগ করো না কেন, তোমার 5 লিটার দুধই থাকবে কিন্তু। তো এখানে দুধের অনুপাত কত? 5। এখানে দুধের অনুপাত কত? 5। এখানে হচ্ছে 1। তো এই 1টাকে 5 করার জন্য জাস্ট 5 দিয়ে গুণ করো। তো
তো এখানেও তোমার 2কে কত গুণ করতে হবে 5 দিয়ে। তো এখন মিশ্রণে জল কত অনুপাত হচ্ছে 10, প্রথমে ছিল কত 3, প্রথমে ছিল 3 এখন হচ্ছে 10, তো বেড়েছে কত, বেড়েছে হচ্ছে 7 অনুপাত। তো এই 7 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 7 লিটার। তো 7 অনুপাতের ভ্যালু যদি 7 লিটার হয়, আমাদের মিশ্রণে দুধের অনুপাত কত 5 অনুপাত। তো 5 অনুপাতের ভ্যালু কত হবে, 7 আর 7 কাটো, 5 1 5 লিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ওই মিশ্রণে দুধের পরিমাণ কত 5 লিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। রেশিও মেথড বোঝালাম, এক্স দিয়ে বোঝালাম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা আমাদের রাজ্যের যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা 25 কিন্তু অবশ্যই পাবে, বা ক্লার্কশিপে যে 30 নাম্বারের পরীক্ষাটা হয় সেখানে কিন্তু 30-এ 30 পেয়ে যাবে। শুধুমাত্র ধৈর্য নিয়ে আমার ক্লাসটা দেখো। আমি তোমাদের একদম ইউটিউবে ফ্রি ক্লাস বলে যে কম পড়াই সেটা কিন্তু না, তোমাদের বেসিক ডিটেলস সব কিছু করিয়ে দিই। পরের প্রশ্ন দেখো কি বলছে, এম দ্বারা 16 এবং 9-এর মধ্য সমানুপাতিক এবং এন দ্বারা 9 এবং 15 এর তৃতীয় সমানুপাতিক নির্দেশ করা হলে 5m + 13n এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা করার আগে আমাদের আগে মধ্য সমানুপাতিক আর তৃতীয় সমানুপাতিক কী সেটা জানতে হবে। তো আমি এই অঙ্কটা করানোর আগে আর একটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো, তাহলে ওই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এখানে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে, মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। 3টে সমানুপাতিক আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি, বাট আজকের ভিডিওতে আবার করিয়ে দিচ্ছি। দেখো যদি এ বি এরকম দুটো সংখ্যা দেওয়া থাকে, তাহলে এর তৃতীয় সমানুপাতিক কীভাবে নির্ণয় করবে, এর তৃতীয় সমানুপাতিক কীভাবে নির্ণয় করবে। তো সহজ ভাষায় কি করবে, এ ইস টু বি প্রপোর্শন, মানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা সমানুপাতিকের চিহ্ন, এ রেশিও বি সমানুপাতিক বি রেশিও, এখানে একটা যে কোনো একটা সংখ্যা ধরে নাও, সি বা জিজ্ঞাসার চিহ্ন বা এক্স, যে কোনো একটা যাই হোক। তো এখানে কী হবে দেখো, এই দুটো কিন্তু গুণ হয়, আর প্রান্তে যে দুটো থাকে সেই দুটো কিন্তু গুণ হয়। তাহলে আমরা কি পাচ্ছি, এ ইন্টু এক্স ইকুয়াল টু বি ইন্টু বি। তার মানে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারছি, বি গুণিতক বি বাই এ। তো বি এর মান কত, এখানে প্রথমে যেটা থাকবে সেটা সবসময় তোমরা এ ধরে নেবে, পরেরটাকে বি ধরে নেবে, ঠিক আছে। তাহলে 12 গুণিতক 12 বাই নিচে হচ্ছে 8। তো 3 4 12, 4 2 8, 6 2 12, 3 6 18। তাহলে তৃতীয় সমানুপাতিক কত হয়ে গেল 18। তো এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, যখনই এরকম দুটো সংখ্যা তো থাকবে, আর তৃতীয় সমানুপাতিক বের করতে বললে তোমাদের তৃতীয় সমানুপাতিক হয়ে যাবে, ধরে নাও এক্স ইকুয়াল টু কী হবে, বি গুণিতক বি বাই এ, বি গুণিতক বি বাই এ। তার মানে এ মানে কত 8, এটাই জাস্ট ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখবে, বি গুণিতক বি বাই এ, তাহলে তোমাদের তৃতীয় সমানুপাতিক বেরিয়ে আসবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবারে দেখো মধ্য সমানুপাতিক। তো মধ্য সমানুপাতিক বের করার একটাই ফর্মুলা, সেটা কি, জাস্ট যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো গুণ করো। মনে করো এটা হচ্ছে এ, এটা যদি বি হয়, তাহলে মধ্য সমানুপাতিক মনে করো যদি এক্স ধরে নাও, এক্স ইকুয়াল টু কী হবে, স্কোয়ার রুট এ গুণিতক বি, এটাই হচ্ছে মধ্য সমানুপাতিক। তার মানে এ মানে কত 16, বি মানে হচ্ছে 25। তো 16 মানে কত 4-এর স্কোয়ার, আর এটা মানে কত 5-এর স্কোয়ার, তো 4 গুণিতক 5 তার স্কোয়ার। তো স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল হলে তোমাদের থাকবে 4 আর 5 কত 20। তাহলে মধ্য সমানুপাতিক কত হয়ে যাবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো চতুর্থ সমানুপাতিক বের করা খুবই সহজ। কীভাবে করবে, প্রথমটাকে সবসময় কী ধরবে এ, পরেরটাকে বি ধরবে, তারপরেরটাকে সি ধরবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখি, এ রেশিও বি মানে এ ইস টু বি সমানুপাতিক সি ইস টু এটাকে এক্স ধরো। তাহলে এটাকে আমরা এখানে এ মানে কত 3, বি মানে 4, সি মানে 6, আর এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। তো এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো সবসময় মিডিলের দুটো কিন্তু গুণ হয় আর সাইডের দুটো কিন্তু গুণ হবে। তাহলে এখানে 3 ইন্টু এক্স ইকুয়াল টু 4 ইন্টু 6। তো 3 দিয়ে কাটো, 3 2 6, 4 2 8। তার মানে আমাদের চতুর্থ সমানুপাতিক কত হয়ে গেল 8। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো সহজ ভাষায় তোমরা বলতে পারবে, জাস্ট এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমার বি আর সি গুণ করতে হবে। তো চতুর্থ সমানুপাতিক বের করা ফর্মুলা বি ইন্টু সি বাই এ, বি ইন্টু সি বাই এ, এটা করলে কিন্তু তোমাদের চতুর্থ সমানুপাতিক বেরিয়ে আসবে। তো ওই 4 আর 6 গুণ করে 3 দিয়ে ভাগ করে চতুর্থ সমানুপাতিক বেরিয়ে আসলো। তো আমি তোমাদের আবারও বলছি,
এই তিনটে সমানুপাতিক বের করার নিয়ম কিন্তু মনে রাখবে কি, তৃতীয় সমানুপাতিক যখন বলবে তখন কি করবে, এক্স ইকুয়াল টু, এই ফর্মুলা মনে রাখবে, বি গুণিতক বি বাই এ। প্রথমটা সবসময় এ ধরে নেবে, পরেরটাকে সবসময় বি ধরে নেবে। মধ্য সমানুপাতিক বের করার ফর্মুলা, এটা যদি এ আর এটা বি হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার রুট এ গুণিতক বি। চতুর্থ সমানুপাতিক বের করার ফর্মুলা, এটা যদি এ, এটা বি আর এটা সি হলে তোমাদের দাঁড়াচ্ছে কত, এক্স ইকুয়াল টু বি গুণিতক সি বাই এ। তো এই তিনটে ফর্মুলা জাস্ট মনে রাখলে তোমাদের কিন্তু সবগুলো তোমরা ইজিলি সেকেন্ডে করে আসতে পারবে। এখন আমাদের সেই অঙ্কটা দেখব যেটা আমরা এক্ষুনি ছেড়ে চলে এসেছিলাম। এই অঙ্কটা দেখো কত সহজে এখন হয়ে যাবে। তো এখানে এম দ্বারা মধ্য সমানুপাতিক বোঝাচ্ছে, তার মানে এম ইকুয়াল টু আমি কী লিখবো, এম ইকুয়াল টু এ স্কোয়ার রুট 16 ইন্টু 9। তো 16 ইন্টু 9 মানে কত হবে, 16 মানে 4-এর স্কোয়ার, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, তো 4 ইন্টু 3 তাদের স্কোয়ার। তো স্কোয়ার আর এই স্কোয়ার রুট মানে এটাকে স্কোয়ার রুট মানে বর্গমূল বলা হয় বাংলাতে। তো বর্গমূল আর এই বর্গ কেটে গেলে কি থাকবে, 12। তাহলে এম এর ভ্যালু কত এসছে, 12। এন দ্বারা তৃতীয় সমানুপাতিক নির্দেশ করছে। তো তৃতীয় সমানুপাতিক বের করার ফর্মুলা কী ছিল, তো এন ইকুয়াল টু, প্রথমটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তার মানে দাঁড়াচ্ছে কি, বি গুণিতক বি বাই এ। তো বি কত, 15 আর এ হচ্ছে 9। তো 3 তিরিককে 9, 3 5 15, 3 5 15, 5 5 25। তো এন এর ভ্যালু 25, এম এর ভ্যালু 12। তো আমাদের বের করতে হবে 5m প্লাস 3n। তো এম এর ভ্যালু কত পেয়েছি, 12। তো 5 গুণিতক 12 আর এন এর ভ্যালু পেয়েছি 25, তো 3 গুণিতক 25, এটা কিন্তু 3। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 5 12 60, 3 25 75, 125। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো খুবই সহজ অঙ্ক, আর এই প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা দেখবে তোমাদের পুলিশ পরীক্ষা থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলিনিয়াস এই টাইপের পরীক্ষাতে, বা রেলওয়ে এনটিপিসি তো ফেভারিট এই টাইপের অঙ্ক, এনটিপিসি এই সমস্ত পরীক্ষাতে এই টাইপের অঙ্ক, মধ্য সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক কিন্তু আসে। দেখো পরবর্তী অঙ্কটি কি বলছে, খুবই ভালো একটা অঙ্ক। এই অঙ্ক কিন্তু অনেকবার পরীক্ষা এসছে। একটি হীরার মূল্য তার ওজনের বর্গের সাথে কি সমানুপাতিক। কোনো ব্যক্তি দুর্ঘটনাক্রমে 3:5:7 অনুপাতে হীরাটিকে 3টি টুকরো করে ফেলে, যার ফলে 42,600 টাকা ক্ষতি হয়। তাহলে হীরার প্রকৃত মূল্য কত ছিল সেটা তোমাকে বের করতে হবে। এখন কি বলছে, হীরার মূল্য, ওই যে হীরা তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক, ঠিক আছে। তাহলে দেখো ওই ব্যক্তি কী করছে, দুর্ঘটনাক্রমে হীরাটিকে 3টে টুকরো করে ফেলছে। তো 3টে টুকরো লিখে ফেলো, 3:5:7। তো মেন যে হীরা সেটা কত ছিল, কত অনুপাতে, 7 5 12 3 15 অনুপাতে ছিল। তো মেন হীরা তার ওয়েটটা ছিল 15 অনুপাত। তো এই হীরার প্রাইস কত হবে, প্রাইস হবে যে ওয়েটের কিন্তু বর্গের সাথে সমানুপাতিক। তাহলে 15 তার বর্গ করো, কত হচ্ছে, 225। তো প্রাইস হয়ে যাচ্ছে কত, 225 অনুপাত। প্রাইস হচ্ছে 225 অনুপাত। এখন হীরা যখন 3টে টুকরোতে ভাগ হয়ে গেছে, তাহলে প্রাইস কত হবে, দেখো এই 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে কত হচ্ছে 9, 5-এর স্কোয়ার কত হবে 25, 7-এর স্কোয়ার করলে হচ্ছে 49। তাহলে হীরাটি 3টে টুকরো হওয়ার পরে তার প্রাইস কত হচ্ছে, 60 74 82 83 অনুপাত। দেখো প্রথমে ছিল 225 অনুপাত, এখন হচ্ছে কত, 83 অনুপাত। তাহলে এর ভ্যালু কত কম হয়েছে, ভ্যালু কম হয়েছে, দেখো 225 থেকে 83 বাদ দাও, 2 4 142 অনুপাত। 142 অনুপাত তার কী হয়েছে, হীরার প্রাইস কমেছে, মানে ক্ষতি হয়েছে। প্রথমে ছিল 225, হীরাটি 3টে টুকরো হওয়ার পরে সেই হীরার প্রাইস কত অনুপাত হচ্ছে, 83 অনুপাত। তো ক্ষতি হয়েছে কত, 142। তো সেই ক্ষতির পরিমাণটা দেওয়া আছে 42,600 টাকা। তাহলে হীরার প্রকৃত মূল্য কত বের করতে হবে। তো 142 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 42,600। আমাদের হীরার মূল্য কত, 225 অনুপাতের ভ্যালু কিন্তু বের করতে হবে। তো 142 দিয়ে 426কে কাটলে 3 বার যাবে, 3 2 6, 3 4 12 2, হাতে 1, 3 1 3 1 4। তার মানে এখানে হচ্ছে 300। তো 300কে 225 দিয়ে গুণ করো, গুণ করার সহজ ফর্মুলা কি, 225কে জাস্ট 3 দিয়ে গুণ করবে, করে পিঠে দুটো শূন্য বসিয়ে দেবে। 3 5 15 5, হাতে হচ্ছে 1, 3 2 6 1 7, 3 2 6 আর দুটো শূন্য, তো 67,500 টাকা। তো এই হীরার প্রকৃত মূল্য কত ছিল, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই নেই, সহজ টাইপের অঙ্ক। বলছে এই যে হীরার মূল্য হচ্ছে তার ওজনের বর্গের সমানুপাতিক। তাহলে ওজন যদি 15 হয় তাহলে প্রাইস কত হবে, 15 তার স্কোয়ার মানে 225 অনুপাত। এখন এই 15 অনুপাতে হীরে 3টে টুকরোতে ভাগ হয়ে গেছে, 3:5:7।
তাহলে ওজন কত 3:5:7 হলে প্রাইস হবে 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, 7-এর স্কোয়ার 49। হীরাটা 3টে টুকরো হওয়ার পরে হীরার প্রাইস কত হচ্ছে 83 অনুপাত। মূল্য কত কম হয়েছে, কত ক্ষতি হয়েছে 142। তো 142-এর ভ্যালু দেওয়া আছে 42,600, আমাদের 225-এর ভ্যালু বের করলে আমাদের উত্তর বেরিয়ে আসলো 67,500 টাকা। পরের প্রশ্নে দেখো সেম টাইপের অঙ্ক আরেকটা রেখেছি। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে নিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ অনেক কষ্ট করে বাছাই করা অঙ্ক তোমাদের জন্য দিচ্ছি। আর এই টাইপের অঙ্ক দেখবে তোমাদের পরীক্ষায় থাকবে। আমি যে অঙ্কগুলো তোমাদের এতদিনে করিয়েছি অনেকগুলো অঙ্কের ক্লাস করানো হয়ে গেছে, তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো দেখছো আশা করি তোমাদের অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে। আর তোমরা পুলিশ পরীক্ষায় দেখবে এর বাইরে কিন্তু একটা অঙ্ক থাকবে না, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাগুলোতে আরও সহজ টাইপের অঙ্ক হয়, সেখানেও কিন্তু ম্যাক্সিমাম স্কোর করে আসতে পারবে। বলছে একটি হীরার দাম সরাসরি তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক। তো হীরার দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। একটি 10 গ্রাম হীরার দাম 8,000 টাকা। এই হীরাটি 3:2 অনুপাতে দুটি টুকরো হয়ে গেছে। এই ভাঙনের কারণে কত শতাংশ ক্ষতি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। এখন যে হীরার ওয়েট সেটা কত 10 গ্রাম, তাহলে এর প্রাইস কত হবে? 10 গ্রাম হীরা হলে প্রাইস হচ্ছে এর ওজনের বর্গের সমানুপাতিক। তো প্রাইস হবে 10-এর স্কোয়ার মানে কত 100 অনুপাত। এখন দেখো এই যে 10 অনুপাতের যে হীরা, সেই হিরেটা 3:2 অনুপাতে কী হয়েছে ভেঙে গেছে। ঠিক আছে, 3:2 অনুপাতে কী হয়েছে ভেঙে গেছে। এখন যদি আমি এর ওয়েটটা বের করতে চাই 10 গ্রামে, তাহলে এই 3কে 2 দিয়ে গুণ করো, 2কে 2 দিয়ে গুণ করো, তাহলে ওয়েট কত হচ্ছে দেখো 6:4, মানে টোটাল 6 আর 4 10 গ্রাম হয়ে গেল। তার মানে দুটো টুকরো, একটা টুকরো কত পেলে, একটা টুকরো পেলে 6 গ্রামের আর একটা টুকরো পেলে 4 গ্রামের, সহজ ভাষায় বুঝে নাও। তাহলে প্রাইস কত হবে? প্রাইস হচ্ছে ওজনের বর্গের সঙ্গে সমানুপাতিক। প্রাইস হচ্ছে ওজনের বর্গের সমানুপাতিক, যেটা আমি অলরেডি করিয়ে এসেছি। প্রাইস হচ্ছে কি ওজনের বর্গের সাথে সমানুপাতিক। তো ওজন যদি 6 গ্রাম আর 4 গ্রামে ভেঙে যায় তাহলে প্রাইস কত হবে? 6-এর স্কোয়ার মানে 36 আর 4-এর স্কোয়ার মানে 16। তার মানে প্রাইস এখন কত হচ্ছে দেখো 36 + 16, বর্তমানে প্রাইস হচ্ছে 52 অনুপাত। বর্তমানে প্রাইস কত হচ্ছে 52 অনুপাত। প্রথমে ছিল কত 100 রেশিও, 100 অনুপাত। তো কম কত হয়েছে? তো 100 থেকে 52 মাইনাস করো, কত হচ্ছে 48। তাহলে আমরা বলতে পারি কত ক্ষতি হয়েছে 48%। প্রথমে 100 ছিল, দেখো 100 থেকে যেটা মাইনাস করবে সেটাই তো তোমাদের উত্তর হবে সহজ ভাষায়। প্রথমে ছিল 100 কমে হয়েছে কত 52, তাহলে কতটা কমেছে 48। তাহলে শতকরায় বের করতে গেলে কত 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমরা একবারই বলে দিতে পারি যে আমাদের 48% ক্ষতি হয়েছে, 100 কেটে গেলে 48% হবে। তাহলে এই ভাঙনের কারণে তার ক্ষতি কত হয়েছে 48%। খুবই সহজ টাইপের অঙ্ক, দেখো দেখে অনেকের কঠিন মনে হয়, বাট কঠিন কিছুই নেই। এইখানে যে টাকার মানটা দিয়েছে সেটা কিন্তু তোমাদের কনফিউজড করার জন্য, এটা কিন্তু আদতেও কোনো কাজে লাগবে না। যদি টাকার পরিমাণে কথা বলতো তখন কিন্তু এটা কাজে লাগতো, বাট আমাদের ক্ষতির শতাংশ চেয়েছে, তার মানে এই টাকাটা আমাদের কিন্তু কোনো কাজে আসবে না। আমাদের জাস্ট বের করতে হবে যে প্রাইস প্রথমে কত অনুপাত ছিল 100 অনুপাত, বর্তমানে কত হয়েছে 52, তো কম কত হয়েছে 48, তো 48% ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।